স্বাগত আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ। সাংস্কৃতিক চর্চার অনিবার্য মাধ্যম টেলিভিশন, দেশি শিল্পের পাশাপাশি থেমে নেই বিদেশি চ্যানেল। অবারিত দ্বার, তবু কতটা তার সীমানা, কি সম্প্রচার হবে, দেশীয় নির্মাতারা এই শিল্পের যোগ্য সম্মান পেল কিনা সেই ভাবনায় গড়ে তুলছে মিডিয়া ইউনিটি। এসব নিয়ে আজকের আলোচনা জানালায় নজর। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান, আছেন ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO এর ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিয়ার হোসেন পাঠান এবং ইলেকট্রনিক্স মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার সাধারণ সম্পাদক আনিসুর রহমান তারেক। স্বাগত আপনাদের। আরিফ হাসান, আপনার কাছে প্রথমে আসতে চাই যে কারণে মিডিয়া ইউনিটিটা গড়ে উঠলো। আমরা জানি যে মিডিয়া ইউনিটির গঠনটা খুবই সম্প্রতি সময়ে হয়েছে এবং একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই আপনারা এক হয়েছেন। আমরা একটু জানতে চাই দর্শকদের জন্য যে কি কারণে সবাই এক মঞ্চে আসলেন আপনারা। আমরা মিডিয়া ইউনিটি গঠন করার আগে আমি অ্যাডকোর ট্রেজারার ছিলাম। আমরা অ্যাডকোর থেকে গত 2.5 বছর যাবৎ চেষ্টা করছি ইন্ডিয়াতে যেই নীতিমালার অধীনে ওদের ক্যাবেল টিভি বা ওদের ডিশ টিভি বা ওদের স্যাটেলাইট টিভিগুলো চলে, একই নীতিমালার আলোকে বাংলাদেশে সেম নীতিটা বাংলাদেশে অবলম্বন করা হোক। যেমন একসময় আপনার মনে আছে সিঙ্গাপুরে কিন্তু যেতে ভিসা লাগতো। যখন সিঙ্গাপুরে ভিসা লাগা শুরু হলো তখন বাংলাদেশ গভর্নমেন্টও ভিসা সিস্টেম করে দিল যে তোমার দেশে আমার লোকটা ভিসা নিয়ে যাবে আর আমার দেশের লোকটা তোমার দেশে। তো ইন্ডিয়াতে আমাদের যে কোনো একটা টিভি চ্যানেল আপলিঙ্ক করতে বা ডাউনলিঙ্ক করতে 7.5 কোটি রুপি লাগে। আমরা এই কাগজটা জোগাড় করলাম, বা ইন্ডিয়ান এমবেসি আমাদেরকে দিল। আমরা এই কাগজটা নিয়ে তথ্য মন্ত্রণালয়ে গিয়েছি, অর্থ মন্ত্রণালয়ে গিয়েছি, NBR এর চেয়ারম্যানের কাছে গিয়েছি। তখন দেখেছি আমরা চাচ্ছি যে ভাইস ভার্সা নীতিটা অবলম্বন করা হোক, কিন্তু আমরা 2.5 বছর 3 বছর চেষ্টা করে এই আইনটা করতে পারছিলাম না। তো বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমরা দেখতেছিলাম যে আমাদের গত 7 মাসে একটি এজেন্সি 70 কোটি টাকা বিদেশে বিজ্ঞাপনের নামে পাচার করে নিয়ে গেছে। এটা আমাদের হিসাব মতে, কিন্তু এটা থ্রু ব্যাংকিং চ্যানেল এর চেয়ে বেশি 100 কোটি টাকা হুন্ডি করেও নিয়ে যেতে পারে। তখন আমরা এই সমসাময়িক আমাদের যারা প্রবলেম হচ্ছে, টিভিতে প্রবলেম হলে নাট্য নির্মাতাদের প্রবলেম হবে, ডিরেক্টরসদের প্রবলেম হবে, এই যে ইমা যারা মার্কেটিং করে আমাদের জন্য তাদের প্রবলেম হবে, সবাই মিলে মানে পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা একটা অশনি সংকেত হিসেবে বিশাল। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের রেভিনিউ আর্নিং থেকে তো আমাদের এই ব্যবসাটা চলে। এখন এই ব্যবসাটাই যদি চলে যায়, এই যে এখানে মনোহর ভাই আছে, আমরা সবাই কিন্তু এই শিল্পের সাথে জড়িত। আপনার মনে আছে একসময় ইটিভি যখন বন্ধ হয়ে গেল তখন মানুষ কিভাবে, এখন মার্কেটে 28টা চ্যানেল রানিং, আমরা সবাই একই জিনিসের মধ্যে বললাম যে সব বিজ্ঞাপন যদি বিদেশে চলে যায় তাহলে আমাদের অবস্থাটা কি হবে। ওইটার পরিপ্রেক্ষিতে মাহফুজ ভাইয়ের উদ্যোগে এটিএন বাংলা চেয়ারম্যান আমরা মিডিয়া ইউনিটি গঠন করি। এটার আহ্বায়ক হচ্ছে মোজাম্মেল বাবু, আমাদের 71-এর MD, আর আমি হচ্ছি সদস্য সচিব। আরিফ হাসান, এই যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে একটা তো আমাদের শিল্পকে ধ্বংস করছে, আর একটা হচ্ছে একদম প্রচলিত যে আইন আছে সেখানে নিষিদ্ধ থাকা সত্ত্বেও এটা কিভাবে পারে, এটা কিভাবে কারা এই অনুমতি দেয় আমি তো বুঝতে পারি না। দেখেন, আমাদের 13 তারিখ একটা অনুষ্ঠান হয়েছিল, সবাই বলেছিল যে এত রাঘব বোয়ালরা এটার সাথে জড়িত। দেখেন, বাংলাদেশে যখন যে কেউ কেবল টিভি বা ডাউনলিঙ্ক নেয়, এই আপনি আমার সামনে একটা হাতে গেজেট দেখছেন, 2000 সনে গেজেট মানে আইন, এই আইনে লেখাই আছে যে কেউ কোনো বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে নিতে পারবে না। কিন্তু তারপরেও এটা আমরা সেদিন মন্ত্রী মহোদয়কে ধরে দাও হাতে হাতে বলার পর উনি আমাদের জন্য এই চিঠিটা আজকে প্রকাশ করেছেন। আপনি এবং আইনের ভাষা কিন্তু আরেকটু কড়া। সেখানে যদি এই 2006-এর আইনটা আমিও দেখছিলাম, সেখানে 19 ধারার 13 উপধারায় বলা হয়েছে বাংলাদেশে দর্শকদের জন্য বিদেশি কোনো টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ। পুরোপুরি নিষিদ্ধ শব্দটা প্রয়োগ করার পরে কিন্তু এটা নিয়ে আর কোনো আইনগত চর্চাও চলে না। একটা জিনিস জানি, নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক তাদেরকে কিভাবে টাকা নেওয়ার অনুমতি দিল। ফলে এখানে আমরা দেখতেছি যে বড় ধরনের একটা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা আইন আছে যে এটা নিষিদ্ধ, তারপরে বাংলাদেশ ব্যাংক তাদেরকে 7 মাসে 70 কোটি টাকা নিয়ে যাওয়ার অনুমতি দিল। এটা এই কোশ্চেনটা তো আমিও আপনাকে করতে পারি, তাহলে বাংলাদেশ ব্যাংক, তারপরে দুদক, আমাদের NBR এরা কি করলো? ওদের সবার সামনে দিয়ে টাকাগুলো পাচার করে যাচ্ছে। আপনি দেখেন, ওরা আপনার টিভি চ্যানেলের একটা ইন্টারনেটে গেলে যে ইন্ডিপেন্ডেন্টের মিনিট এত, তো সোনি, স্টার জলসা, স্টার কালারের মিনিট এত,
ওই মিনিটের টাকা তো ওরা নিচ্ছে না, কারণ ওইখানে প্রচার হচ্ছে 1,00,000 রুপি, ওরা 10,000 রুপি করে মিনিট করে টাকাগুলো নিয়ে যাচ্ছে। আমি জিনিসটা আনতেছি ইন্ডিয়া থেকে, কিন্তু টাকা চলে যাচ্ছে সিঙ্গাপুর আর দুবাই। এটা তো ভাবার বিষয়। তো এটা আমরা কেন ধরায় দিব? এটা তো গভর্নমেন্টের নিজ উদ্যোগে জিনিসগুলো ধরা। সরকারকে যেহেতু এটা একটা শিল্প হিসেবে গড়ে উঠছে এবং মিডিয়া প্রোটেকশনেরও ব্যাপার, আজকে মিডিয়া ইউনিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এই চিঠিটা ইস্যু করা হলো। তো গভর্নমেন্টের তো 2006 থেকে আইনটা আছে, তো গভর্নমেন্ট একবার ভাবে না যে 2006 থেকে 2016 পর্যন্ত 10 বছর অর্থ পাচার হয়ে যাচ্ছে, কেউ দেখছে না? আজকে মিডিয়া ইউনিটি না হলে তো এই চিঠিটা ইস্যু হতো না। এটা 2 বছরের একদম শাস্তিযোগ্য অপরাধ। আমরা, আপনি একবার চিন্তা করেন, তার মানে কি সবকিছু কি মিডিয়া, মানে আমরা সাংস্কৃতিক মিডিয়া ইউনিট হওয়াতে গভর্নমেন্টের একটা বিশাল বড় ঘুমন্ত গভর্নমেন্টকে আমরা জাগিয়ে তুলতে পেরেছি? আমরা মনে হয় চিঠির পরিপ্রেক্ষিতে সেটাই আমরা আজকে দেখছি। নাহলে কেউ তো এই চিঠিটা আজকে 10 বছরের চিঠিটা ইস্যু করেনি যে তুমি বিজ্ঞাপন বিদেশে পাচার করতে পারবা না। অবশ্যই আরিফ ভাই, এটা একটা বলা যায় যে গঠনের পরই একটা প্রাথমিক সাফল্য, কিন্তু এটা ধরে রাখতে হবে যাতে মানে চূড়ান্ত বিজয় আপনাদের অর্জিত হয়। সেই পর্যন্ত আমাদেরকে এই চাপটা বজায় রাখতে হবে নিশ্চয়ই। আমরা একটু মনোয়ার হোসেনের কাছে যাব। মনোয়ার ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে পরিস্থিতিটা, এখানে যেমন ধরেন একটা বিজ্ঞাপনের ব্যাপার আছে, আর একটা হচ্ছে কন্টেন্ট ডেভেলপমেন্টের ব্যাপার আছে, এবং কন্টেন্ট ডেভেলপমেন্টটা নিয়েই আপনারা সরাসরি সম্পৃক্ত। সেই ক্ষেত্রে আসলে পরিস্থিতিটা কীরকম? যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা ডেভেলপ করছেন, তারা কি ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে? আচ্ছা দেখেন, কন্টেন্টের যে বিষয়টা, একটা সহজ একটা অজুহাত চ্যানেলগুলো অনেকে দেয় যে আমাদের এখানে ভালো অনুষ্ঠান নির্মিত হয় না, চ্যানেলে নাটক অনুষ্ঠান মানুষ দেখে না, বিদেশি চ্যানেল দেখতে চায়, যার জন্য এখন দেখা যায় যে প্রত্যেকটি চ্যানেলেই আপনার এই ডাবকৃত বিদেশি সিরিজের একটা মানে অবাধ সম্প্রচার শুরু হয়েছে। তো এই জিনিসটার প্রেক্ষিতে আমরা আমাদের যে কথা সেটা হচ্ছে যে কোনো দেশের আপনার এডুকেশনাল প্রোগ্রাম বা ডকুমেন্টারি বা শিক্ষণীয় কোনো কিছু, এগুলো অবাধে আসতে পারে। এটা ওই কালচারাল এক্সচেঞ্জের বিনিময়ে ফ্রি এটা ট্রান্সমিট হতে পারে। কিন্তু এন্টারটেনমেন্ট ফিল্ডে কোনো একটা দেশের কালচারকে ধারণ করে ওই দেশের এন্টারটেনমেন্ট, তো আমাদের তো দরকার নাই যে আমাদের একটা মানে একটা ভিন দেশি কালচার এখানে এসে বাংলায় ডাব করে দর্শকদেরকে দেখানো। হ্যাঁ, বলা হয় যে এটার অনেক দর্শক আছে, তো দর্শক তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন, অনেক আরো বাজে কিছু দেখালেও তো দর্শক পাওয়া যাবে, এই জন্য কি আমরা সেটা করব? আর আরেকটা জিনিস, অবশ্যই একটা আমি একদমই ইয়ের কথা বলি যে দর্শক কি দেখতে চায় সেটা যেমন আমাদের রাখতে হয় খেয়াল, একই সঙ্গে দর্শকের কি দেখা উচিত সেটার জন্যই তো আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে বসে আছি। আর না হলে তো সবাই সবার মতো কন্টেন্ট আপলোড করে দিলেই চলতো, এখানে আমাদের মতো টেলিভিশন বা সাংবাদিকতার প্রয়োজনটা কোথায়? ফলে ওই জায়গাটা, ওইটা তো একটা গুরুত্বর দায়িত্ব আমাদের উপরে দেওয়া হয়েছে, সেইটা আমরা পালন করছি। ফলে এটা অন্য জায়গা থেকে যখন কন্টেন্টগুলি আসছে সেটা কতটুকু, এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে আমাদের দেশে যেগুলি নির্মিত হচ্ছে সেগুলির জন্য কিন্তু ধরেন নীতিমালা আছে, যেটা আপনার সম্প্রচার নীতিমালার মধ্যে আছে। আপনি সম্প্রচার নীতিমালার মধ্যে কি করতেছেন, আপনি গিয়ে দেখেন যে প্রত্যেকটা জিনিসের ভিতরে কনফ্লিক্ট আছে। নীতিমালায় যেই জিনিস প্রচার করা যাবে না বলে বলা হচ্ছে, সেটা আপনি বাইরে থেকে এনে প্রচার করতে পারছেন, এবং ওইটার কোনো প্রপার সেন্সরও নাই। তার চেয়েও বড় কথা হচ্ছে যে এখন টেলিভিশন মিডিয়াটা কিন্তু অনেক বড়, এখানে লাখ লাখ মানুষের জীবন জীবিকা নির্ভর করছে এই মিডিয়াতে। তো আপনার এই বিদেশি ডাবকৃত সিরিজ যদি এইভাবে চলতে থাকে, তাহলে আমাদের এই দেশের মানে এই অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রটা ছোট হয়ে যায়। তো আমাদের কথা হলো যে আমাদের পার্টিকুলার কোনো প্রোগ্রামের বিরুদ্ধে না, কোনো চ্যানেলের বিরুদ্ধে না, কোনো কারোর বিরুদ্ধে না, এই প্রক্রিয়াটার বিরুদ্ধে। যেমন ধরুন যে কোনো একটা দেশের যে কোনো শিল্প সেক্টরকে এটাকে দাঁড়াতে গেলে, শক্তিশালী করতে গেলে, ভায়াবল করতে গেলে, সেই ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট সংশ্লিষ্ট জিনিসের ইম্পোর্ট নিষিদ্ধ করে দেয়। তো এরকম একটা সৃজনশীল মাধ্যম, যেটা টেলিভিশন ব্যবসাটা আপনি একটু আগে বললেন, এটা কিন্তু শুধু ব্যবসা করার প্রতিষ্ঠান না, এটা একটা সৃজনশীল মাধ্যম। এখানে টেলিভিশন চ্যানেলেরও দায়িত্ব আছে, একটা সামাজিক দায়িত্ববোধ আছে। তো সেই দিক থেকে আমাদের একদম স্পষ্ট আমাদের একটা দাবি যে এই ডাবকৃত চ্যানেলগুলা, এখানে সিরিজগুলা যেগুলো চলছে, এগুলা অবিলম্বে বন্ধ করা হোক। এবং এটা যদি নিয়মতান্ত্রিকভাবে এসেও থাকে, তাহলে সরকারের কাছে আমাদের দাবি যে এগুলা আইন করে হলেও বন্ধ করা হোক, আমাদের এই মিডিয়ার স্বার্থে, এই লাখ লাখ মানুষের জীবন জীবিকার স্বার্থে, এই দেশের কৃষ্টি কালচার
রক্ষার স্বার্থে। জি, অবশ্যই, যেটা অনেক ক্ষেত্রেই অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই কিন্তু আপনার সরকার ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করার জন্য ধরেন অনেক প্রোডাক্টই আছে যেটা আপনি আমদানি এমনকি করতে পারবেন না। ইন্ডিয়াতে অনেক কমে পাবেন, কিন্তু আপনি চাইলেই আসলে সেটা আমদানি করতে পারবেন না, কারণ বাংলাদেশের শিল্পটাকে প্রোটেক্ট করার জন্য সরকার চাইলেই সেটার উপরে একটা বিধিনিষেধ আরোপ করতে পারে এবং অনেক ক্ষেত্রেই সেটা করে থাকে। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে, শুধু ইন্ডিয়া না, অনেক দেশই কিন্তু অনেক এইভাবে দেশে, হ্যাঁ। প্রোটেকশন দেয় নিজের ইন্ডাস্ট্রিকে। আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু নতুন, ফলে এই প্রোটেকশনটা আমাদের প্রয়োজন। বরং আমরা এখন- প্রত্যাশা করতেই পারি এবং আমরা তো সবাই জানি যে এই সরকার সংস্কৃতি বান্ধব সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী সংস্কৃতি বান্ধব। তো উনি নিশ্চয়ই এই বিষয়টাতে আপনি দৃষ্টিপাত করবেন। এবং আপনি হয়তো জানেন যে 1999 সালে বাংলাদেশ টেলিভিশনে এরকম 17টি ডাবকৃত সিরিজ শুরু হয়েছিল। তো এগুলো প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পরে উনি তাৎক্ষণিক এগুলো বন্ধ করে দিয়েছিলেন। জি, আনিসুর রহমান, আপনার কাছে একটু আসবো যে আপনাদেরকে আসলে সবচেয়ে বড় কি বলা যায় হিটটা নিতে হয়, যে একদিকে অবশ্যই প্রতিষ্ঠানের চাপ থাকে যে বিজ্ঞাপন আনতে হবে, অন্যদিকে বিজ্ঞাপনদাতারা যদি অন্যদিকে চলে যায় তাহলে সেটার চাপটা আপনাদেরকেই নিতে হয়। পরিস্থিতিটা কেমন, মানে মার্কেটিং পিপলদের জন্য কি ধরনের অবস্থার মধ্যে যেতে হচ্ছে? প্রথমে যেটা আসলে বলতে চাই, আমরা যারা মার্কেটিংয়ে কাজ করি বেসিক্যালি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা হঠাৎ করে অনেকগুলো চ্যানেল হয়ে গেছে। আগে হয়তো 7টা চ্যানেল ছিল, হঠাৎ করে 7-7 চ্যানেল হয়ে যাওয়াতে আমাদের ইন্ডাস্ট্রিটা 1200 কোটি টাকার একটা ফিক্সড একটা মার্কেট, এটা হয়তো আরও 100-200 কোটি টাকা বেড়েছে। কিন্তু আলটিমেটলি আমার মার্কেটটা কিন্তু যদি আমরা ডাইভার্ট করতে পারি যে পে চ্যানেল হিসেবে, বা হচ্ছে আমরা একটা বিজ্ঞাপন করে একটা নীতিমালার মধ্যে যদি যেতে পারতাম, তাহলে আমাদের এই টিভি চ্যানেলগুলো আরও ভালো জায়গায় যেতে পারতো। যেহেতু যেতে পারতেছি না, আমরা একমাত্র নির্ভরশীল হচ্ছে বিজ্ঞাপনের উপর। সো এই বিজ্ঞাপনটা যখন আবার বিদেশিতে চ্যানেলে চলে যাচ্ছে, আমরা দুই দিকে বাধার সম্মুখীন হচ্ছে। একটা হচ্ছে যে আমার বাজারটা একদম ছোট সীমিত, সেটাও আবার এখান থেকে চলে যাচ্ছে। পাশাপাশি বিদেশি যে চ্যানেলগুলো সেটা কিন্তু পে চ্যানেল হিসেবে এখান থেকে একটা অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে পে চ্যানেল হিসেবে। আর আমরা হচ্ছে ফ্রি চ্যানেল। আমাদের প্রায় 2 থেকে 2.5 কোটি বাসায় কেবল কানেকশন আছে, যেখানে আমরা যদি 1 টাকা করে পাই একটা চ্যানেল, সেখানে মান্থলি আছে 2-2.5 কোটি বা 3 কোটি টাকার মতো আমরা পেতে পারি যদি 1 টাকা করে পাই মিনিমাম যদি ধরি। সে জায়গায় আমরা উল্টা কোনো টাকা পাই না, উল্টা বিদেশি চ্যানেলগুলো পে চ্যানেল হিসেবে টাকা নেয়, পাশ বিজ্ঞাপন পারপাসও এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। সো আমাদের কথা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বাইরের যেসব কন্টেন্ট বিদেশি চ্যানেলগুলো যেগুলো আমাদের এখানে পে চ্যানেল হিসেবে ঢুকেছে সেগুলোকে কোনোভাবে আটকানো যায় কিনা, এবং আমাদের লোকাল চ্যানেলগুলো সেগুলো হচ্ছে পে চ্যানেলে আওতায় আনা যায় কিনা। এটা হয়তো সবগুলো চ্যানেল মিলে হয়তো একটা সরকার একটা নির্ধারণ ফি করে দিতে পারে, যে হয়তো 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা যদি করে হয়, তাও মাস টোটাল দেখা গেছে 2.5-3 কোটি কেবল কানেকশনে বিশাল একটা অ্যামাউন্ট চলে আসে। সেটা দিয়ে দেখা গেছে আমাদের এই চ্যানেলগুলো বিজ্ঞাপন ছাড়াই আমরা চলতে পারি। পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা চাই, যে আমাদের যে কন্টেন্ট হঠাৎ করে যে এতগুলো চ্যানেল হয়ে যাওয়াতে আমাদের এখানে রিসোর্সের একটা গ্যাপ হয়ে গেছে। যে দেখা গেছে হয়তো আমার এখানে হয়তো 10টা চ্যানেলের লোক হয়তো থাকা উচিত ছিল, সেখানে হয়তো আমরা 30টা চ্যানেল হয়ে যাওয়াতে এই প্রবলেমটার কারণে হয়তো কন্টেন্টের দিক থেকে আমরা একটু ঘাটতি হয়তো রয়েছে। তো সেই জায়গাটা হয়তো একটু সময় দিতে হবে। ইন্ডাস্ট্রিটা কিন্তু হঠাৎ করে ডেভেলপ করছে। আমাদের ইন্ডাস্ট্রি ধরেন স্বাধীনতার পর থেকে কিন্তু এক বিটিভির পরে হচ্ছে স্যাটেলাইট যুগ বেশি দিন হয় নাই, এবং আমরা আজকে লোকালি যদি দেখেন বিজ্ঞাপন মেকিংয়ের দিক থেকে ইন্টারন্যাশনাল মানের বিজ্ঞাপন বানাচ্ছি আমরা। কিন্তু যখনই আমরা নাটক নির্মাণের দিক থেকে যাচ্ছি, একসময় কিন্তু আমাদের মোটামুটি আমাদের নাটক ইন্ডিয়াতে প্রচুর জনপ্রিয় ছিল, কিন্তু এখন হয়তো আমরা পারতেছি না বিকজ অফ বাজেট। কারণ আমার রেট কমতেছে, চ্যানেল বাড়তেছে, বাজারটা ফিক্সড লিমিটেড বাজার। আগে যেটা 7টা চ্যানেল যেন 1200 কোটি টাকা ছিল, এখন হয়তো 14টা চ্যানেলে 28 চ্যানেলের জন্য হয়তো 1400 কোটি টাকা হয়েছে। সেই তুলনায় কিন্তু বাজারটা বাড়ে নাই। সো আমাদের কথা হচ্ছে সরকারের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ, একটা নীতিমালার মধ্যে যদি আনা যায়, যে এটা হয়তো পে চ্যানেলের আওতায় একটা বিজ্ঞাপন নীতিমালা, হয়তো আমাদেরকে এরকম লিমিট করে দিল যে আধা ঘন্টা হয়তো আপনার 8 মিনিটের বেশি বিজ্ঞাপন দিতে পারবেন না। একটা ইন্ডাস্ট্রিয়াল যে নিয়মটা আসলে বিভিন্ন চ্যানেলে বাইরের দেশের চ্যানেলগুলো যেভাবে নিয়ম করা থাকে, যেমন আমরা হয়তো কি আধা ঘন্টার জন্য আমার বেশি ইনকামের জন্য আমাদের দেখা যায় 30 মিনিট 40 মিনিট বিজ্ঞাপন চালাচ্ছে আধা ঘন্টা কন্টেন্টের মধ্যে। সেটা হয়তো সহনীয় পর্যায়ে যদি নিয়ে আসে, দর্শক হয়তো ডেফিনেটলি বিজ্ঞাপন কম থাকলে আমাদের কন্টেন্টগুলো দেখবে। এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা মানে সবকিছু মিলিয়ে আসলে এক ধরনের রিস্ট্রাকচারের প্রয়োজন আছে। এই ইন্ডাস্ট্রিটা আসলে কেউ চিন্তা করে না আজ পর্যন্ত কখনো যে ইন্ডাস্ট্রিটা কিভাবে ডেভেলপ করা যায়। এটা একটা হোলিস্টিক চিন্তা করা দরকার। প্রত্যেকেরই কিন্তু স্টেক আছে, এবং সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে আমাদের সংস্কৃতির বিষয়টা সবার আগে, যে আমরা সংস্কৃতি আমাদের টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করতে পারছি কিনা, এবং তারপরে হচ্ছে আমাদের যে বিরাট একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, এটা তরুণরা এটার মধ্যে যে সবচেয়ে বেশি ইনভলভ, ফলে সেই
ওইটা দেখারও কিন্তু একটা সরকারের দায়িত্ব আছে সেই এখন যেমন জায়গাগুলোতে। international- আর কি কি ক্ষেত্রে আমরা সরকারকে বলতে পারি যে, কারণ এখানে টেলিভিশন চ্যানেলগুলিরও করণীয় আছে, যারা মার্কেটিং আছে তাদেরও করণীয় আছে, এবং সরকারের একটা রেগুলেটরি অথরিটি। একটা যেমন আমরা একটা বিরতির পরে আনিস ভাই আপনার কাছে আবার পরে ফিরে আসবো, তখন এই বিষয়গুলি আরেকটু বিস্তারিত জানবো। Thank you. আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আরিফ ভাই, একটু জানতে চাই, যারা ডাউনলিঙ্ক করছে যে প্রতিষ্ঠানগুলি, তাদের সঙ্গে আপনাদের কোনো ধরনের কথা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে, যে তারা কিভাবে বা কেন করছেন, তাদের অবস্থানটা? অ্যাকচুয়ালি ডাউনলিংকের পারমিশন কিন্তু বাংলাদেশে আছে। তো ডাউনলিংক পারমিশন থাকার পরে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পারমিশনটার সময় কিন্তু আমি বলছি, আমি স্টার বাংলা, যেমন আপনি দেখেন বিবিসি ডাউনলিংক করছে না, আমাদের তো অভিযোগ বিবিসির বিরুদ্ধে নাই, এবং দেখবেন বিবিসির মধ্যে কেউ অ্যাডও দিচ্ছে না, কিন্তু এই কিছু স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এগুলোর মধ্যে ওরা বাংলাদেশের জন্য একটা ফিড তৈরি করছে, শুধুমাত্র একটা সফটওয়্যারের মাধ্যমে, শুধু ঢাকা, বাংলাদেশ, চিটাং, ঢাকাকে কেন্দ্রিক করে এই সফটওয়্যারটা লঞ্চ করে এই ফিডগুলো বাংলাদেশে চলে। আপনি যে অ্যাডটা দিচ্ছেন এটা কিন্তু দিল্লিতে দেখা যাচ্ছে না, কলকাতায় দেখা যাচ্ছে না, কিন্তু শুধু ঢাকায় দেখা যাচ্ছে। আপনি যদি এখানে কোনো জঙ্গির বক্তব্য প্রচার করেন, আপনি ইন্ডিয়াতে অভিযোগ দিলেন যে তোমার চ্যানেলে এই বাংলাদেশ বিরোধী বক্তৃতাটা প্রচার হয়েছে, সে বলবে এই ফিডটা তো আমার না। কিন্তু গভর্নমেন্ট কিন্তু পারমিশন দিয়ে দিচ্ছে জি বাংলা ইন্ডিয়াকে। জি বাংলা ইন্ডিয়া পারমিশনটা নিয়ে ও একটা বাংলাদেশি ফিড তৈরি করছে, যেটার মালিকানা ইন্ডিয়ারও না, বাংলাদেশও না, কারো না, কিন্তু ওই নামে পাচার পারমিশন নিয়ে ওই নাম দিয়ে ফিডটা দিয়ে এখানে প্রচার করছে। এখন আমি আপনার সাথে কথা বলতে গেলাম, আমি আজকে আপনার সাথে ইন্ডিপেন্ডেন্টের কথা বলতে আসছি। এখন ইন্ডিপেন্ডেন্টের যদি কোনো অনুষ্ঠানই না হয়, তো সে তো আমার সাথে কথা বলবে না যে ভাই এটা তো আমি প্রচার করছি না। আমি যদি দিল্লিতে কথা বলি, ভাই এটা তো আমার ফিড না, কিন্তু ও কিন্তু এখানে পারমিশন নিছে স্টার জলসার নাম দিয়ে, আমি কার সাথে কথা বলবো? ফলে মূল যে ফিড আছে সেই ফিড যদি আসে এবং সেইখানে যদি ও প্রচার করে, তাহলে নিশ্চয়ই আমার ওই আপনাদের কোনো ফিড আপত্তি আসুক, নেই। ওই রেটে আসুক, আমার তো কোনো অসুবিধা নাই। মূল ফিডে আসুক, মূল বিজ্ঞাপন, মূল ফিডে বিজ্ঞাপনটা দেখ। কারণ আমি এই- তো বাংলাদেশের বিজ্ঞাপন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করছি যে আমার একটা জিনিস ইন্ডিয়াতে পাওয়া যাবে, দিল্লিতে পাওয়া যাবে, কলকাতায় পাওয়া যাবে। আমি তো অবশ্যই চাবো বাংলাদেশের বিজনেস বাড়ুক, আমি তো অবশ্যই ওটা সমর্থন করবো। অবশ্যই আরিফ ভাই, মানুষ কিন্তু প্রথমে এই বিজ্ঞাপন দেখে এক ধরনের প্রতারণার শিকার হয়েছে। তারা মনে করেছে যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বড় হয়েছে, এমনকি ইন্ডিয়ান চ্যানেলগুলিতেও আমরা প্রচুর হারে বিজ্ঞাপন দিতে পারছি এবং সেটা সারা বিশ্বেই দেখা যাচ্ছে। সেটাও কিন্তু এক ধরনের প্রতারণাই হয়েছে মানে আমাদের আপনি সঙ্গে। একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি কিছুদিন আগে একটা ধারাবাহিক, বাংলাদেশি ধারাবাহিক স্টার প্লাসে দেখালো, খুব ঢাকঢোল পেটে। এই বিজ্ঞাপনটা কলকাতায়, এই নাটকটা কলকাতায় দেখা যায় না, তো আপনি কার স্বার্থে হিন্দি নাটক বাংলাদেশে চালু করছেন? এবং সেক্ষেত্রে তো আসলে একটা বেসিক জায়গায় সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কোনো কিছু আপলিঙ্ক করে সেটা ডাউনলিঙ্ক করার জন্যই তো একটা টেলিভিশনকে অনুমতি দেওয়া হয়। অবশ্যই। তার মানে যেই অনুমতি দেওয়ার জন্য এই যে এত কিছু, এত প্রস্তুতি, নানান ধরনের অনুমোদন সরকারের, সেই সব কিছুকে আসলে তোয়াক্কা না করে কেউ কেউ এই কাজটা আপনি করতে একটা পারছে। জিনিস চিন্তা করে দেখেন, আমরা একটা টেলিভিশন চ্যানেল চালাতে গেলে 500 থেকে 600 লোক আমাদের সাথে ডাইরেক্ট, আমাদের কলিগ, হ্যাঁ, একদম কর্মী। তারপরে তো মানে এটার একদম সঙ্গে এটার অনেক সাথে সংশ্লিষ্ট বাদই দিলাম, যারা একদম মাসের শেষে এখান থেকে তাদের ডাইরেক্ট, অন্য একটা বিদেশি চ্যানেল তো এটার কোনো দায়ভারই নিচ্ছে না। শুধু তাই না, এখানে আমাদের সরকারকে কন্ট্রিবিউশন আছে, কারণ আমাদের বেতনে অ্যাড সোর্স আমাদের কাছ না না, থেকে সরকার একশো নিয়েও যাচ্ছে, তাই এখন না? আমাদেরকে 23টা মন্ত্রণালয় চিঠি পাঠায়, ভাই এটা জনস্বার্থে প্রচার করতে হবে, এটা দেশের বিরোধী কর্মকাণ্ডে, জঙ্গি বিরোধী কর্মকাণ্ডে এটা প্রচার করতে হবে, পাবলিক সেন্টিমেন্টের জন্য এটা সতর্ক। কিন্তু আপনি দেখেন এই চ্যানেলটার তো কেউ গার্জিয়ানই না, সে যদি ওখানে একটা জঙ্গি বিরোধী কোনো কিছু প্রচার করে দিল, তখন আপনি কাকে ধরবে? কিন্তু ওকে তো আপনি পারমিশন দিয়ে দিচ্ছেন। আর একটা জিনিস চিন্তা করে দেখেন, 1.5 লক্ষ টাকা একটা টিভি চ্যানেলকে আপনি ডাউনলিংকের পারমিশন দিচ্ছেন, সে 70 কোটি টাকা নিয়ে যাচ্ছে। আপনি একবার মনে কোশ্চেন জাগে নাই যে আমি 1.5 লক্ষ টাকা দিয়ে এই লোকটার পারমিশন দিচ্ছি, সে 6 মাসে 7 মাসে 70 কোটি টাকা নিয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে যেখানে অন্যান্য দেশগুলিতে পারমিশনের ক্ষেত্রে যথেষ্ট, মানে অন্তত ভারতে যেটা দেখা যাচ্ছে 7 কোটি টাকা লাগে, এবং 7 কোটি রুপি, 7 কোটি রুপি লাগে, এবং এটা 1 বছরের জন্য, 1 বছরের জন্য রিনিউয়েবল। ফলে ওইটার জায়গায় যদি আমরা শুধুমাত্র 1.5 লাখে রাখি, এটা আসলেই, মানে আমরা বলছি না যে সবকিছু বন্ধ করে দাও, আমরা
হয়তো আমাদের দাবিটা এটাই যে অবশ্যই মানে আমরা জানালাটা খোলা রাখি ঠিকই, কিন্তু দেখি যে যদি মশা আছে তাহলে একটা আপনি কিছু দেখেন একটা দেওয়ার গেজেট জন্য মানে চেষ্টা, হচ্ছে সেইটা একটা দিতে আইন। হবে। এই আইনে লিখিত বলা আছে যে আপনি বাংলাদেশে বিজ্ঞাপন নিতে পারবেন না। আজকে 10 বছর কেউ এটা নিয়ে একটা কথা বলেন, আজকে মিডিয়া ইউনিট না হলে এই বিষয়টা নিয়ে কেউ কথা বলতো না। আপনি একটা চিন্তা করেন যে আজকে সবার যখন দুর্দিন, তখন গিয়ে এই বিষয়টা নিয়ে গভর্নমেন্ট এতদিন কেন কথা বললো না? এটা আমার দেখার বিষয় না। এই যে তথ্যমন্ত্রী আমার লিগ্যাল গার্জিয়ান, এটা তো তার দেখার বিষয়। এটাকে আমার দেখার বিষয়, এটা তার দেখার বিষয়, কিন্তু উনি দেখছেন না। কারণটা কি? এখানে তো আমাদের কোশ্চেনটা, কারণটা কি? মানে কেন এত নীরবতা? মানে এই নীরবতাটা কি একটা কোশ্চেন মার্ক আসে না যে এত নীরব কেন? এবং সত্যিকার অর্থে আরিফ ভাই, আমাদের টেলিভিশনগুলি তো বিভিন্ন মন্ত্রণালয় বা অনেক জায়গা থেকেই মনিটর করা হয়, দেখা হয় কি যাচ্ছে কি যাচ্ছে না। সেখানে বাংলাদেশের বাইরে থেকে যেগুলি সম্প্রচার হচ্ছে সেগুলির ব্যাপারে যদি এখানে আমি আপনাকে একটা বিন্দুমাত্র- কোশ্চেন, মানে একটা অ্যানসার দিয়ে আপনি হাসবেন। কিছুদিন আগে পিস টিভি গভর্নমেন্ট বন্ধ করলো না? পিস টিভি যখন বন্ধ করবে তখন ঘাটতে গিয়ে দেখলো যে পিস টিভি বন্ধ করতে হবে, বন্ধ করতে হলে নিয়ম কানুন কি। দেখে পিস টিভি কখনো অনুমতিই নেয় না, কিন্তু সে সব জায়গায় দেখাচ্ছে। তো এটা একটা হাস্যকর ব্যাপার না? এত বড় একটা মিনিস্ট্রি, এত মেশিনারিজ, ওরা পিস টিভি সব জায়গায় দেখাচ্ছে, যখন বন্ধ করতে যাবে ঘাটতে গিয়ে দেখে তার কোনো অনুমতিই নেই। ফলে আসলে তাকে বন্ধ করারই দরকার নেই, ও যে ঢুকছে সেটাই সেটাই বেআইনি অবৈধ ছিল। তো আমাদের কথা হচ্ছে এখানে, যেখানে আপনি গেজেটে জানেন যে আপনি বিজ্ঞাপন নিতে পারবেন না, এখন কি গভর্নমেন্টের উচিত না ওই কোম্পানিগুলো কিভাবে টাকাটা পাচার করলো, কোথায় কোথায় পাচার করলো, এটা তো গভর্নমেন্টের ভাবা উচিত। এনবিআর কে দেখা উচিত যে এই টাকাগুলো কারা নিয়ে গেল। হ্যাঁ, এবং এটা এরকম ব্যাপার না যে আচ্ছা আমাদের শিল্পে সমস্যা হচ্ছে তা না, এখানে একটা আমরা তো ফৌজদারি শিল্পকে- অপরাধ সংগঠিত হয়েছে এটা কিন্তু। তো মানি লন্ডারিং। আমি তো আমার সব প্রতিটা শিল্পীকে আমরা শিল্পকে আমরা সমর্থন করি, আমরা চাই আমাদের পণ্য বিদেশে যাক, ওরা বিদেশে অ্যাড করুক, কিন্তু ওদের মূল ফিডে গিয়ে, একটা পরিচয়বিহীন ফিডে গিয়ে আমাদের ওইটা তো হচ্ছে না, ওদের এই একটা টাকাটা চলে যাচ্ছে। আপনি যে কোনো একটা শিল্প কতটুকু এক্সপোর্ট করছেন, ওর একটা অংশ আপনি বিজ্ঞাপনে প্রচার করতে পারবেন। এখন আপনি 10 টাকা ইনকাম করে 10 টাকায় তো আর বিজ্ঞাপনে প্রচার করবেন না, তাহলে আপনি চলবেন কিভাবে? আমি তো আমার শিল্পকে অবশ্যই সমর্থন করি, কিন্তু সমর্থন করতে গিয়ে আপনি মানি লন্ডারিং করবেন, এটা তো হতে পারে না। জি, অবশ্যই। মনোহর ভাই, আপনার কাছে একটু বলি যে এই যে পরিস্থিতিটা যেটা মানে কন্টেন্টের দিক থেকে আমাদের বলা হচ্ছে, সেখানে কিন্তু শিল্পীরা এবং আপনারা যারা নির্মাণের সঙ্গে আছেন তারা বারবারই বলছেন যে কন্টেন্টের মূল সমস্যাটাই আমাদের আসলে বাজেট। যথেষ্ট বাজেট পাওয়া যায় না বলে মানসম্মত কন্টেন্ট আমরা আসলে ডেভেলপ করতে পারছি না। এটা আমাদের কন্টেন্ট ডেভেলপ করার সীমাবদ্ধতার চাইতেও হয়তো অনেক বেশি বাজেটেরই সীমাবদ্ধতা। আজকে বিদেশি চ্যানেল থেকে যেই ছবিটা ডাবিং করা হচ্ছে তার যদি আপনি বাজেট দেখেন তাহলে দেখবেন যে এটা আসলে নো ম্যাচ বাংলাদেশি কোনো নাটক সিনেমার সঙ্গেও হয় না বাংলাদেশের। তো সেই ক্ষেত্রে এই যে এই পরিস্থিতিটা থেকে কাটিয়ে ওঠার জন্য আপনার কি মনে হয় যে যদি ভারতীয় চ্যানেলের এই সমস্যাগুলির থেকে আমরা মুক্তি পেতে পারি তাহলে মানে এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে যেটা আপনাদের কাজ করার ক্ষেত্রে বা বাজেটের ক্ষেত্রে ভালো পরিস্থিতি তৈরি করবে? আসলে দেখেন, এই যে ডাউনলিঙ্ক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞাপনের বাজেট বাইরে চলে যাওয়া, এইটা আমরা বিরোধিতা করি আমাদের স্বার্থে। যে একটা চ্যানেলের আমাদের দেশের বিজ্ঞাপনের একটা সীমিত বাজেট, এটার একটা বড় অংশ যদি দেশের বাইরে চলে যায় তাহলে আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে তাদেরও রেভিনিউ কমে যাবে। তো সুতরাং টেলিভিশন চ্যানেলগুলো যদি পর্যাপ্ত ওরা আর্নিং না করতে পারে তাহলে তো আমরা প্রোগ্রামেও বেশি বাজেট পাবো না। তো যার জন্য আমরা এই ডাউনলিঙ্ক চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার এটার বিরোধিতা করছি এবং এটা বন্ধের দাবি নিয়ে আমরা মানে দাবি তুলেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন এখানে একটা ওইদিন কথা হচ্ছিল এক টেলিভিশনের চেয়ারম্যান সাহেবের সাথে, ওনার একটা ডাবকৃত একটা সিরিজ, এটার পার এপিসোড মেকিং কস্ট নাকি প্রায় $1 লাখ পার এপিসোড। তো ওই $1 লাখ বা 80 লাখ টাকা বাজেটের একটা প্রোগ্রামের সাথে আমাদের এখানে একটা 1 ঘন্টার নাটক বানাতে আমরা বাজেট কত পাই? 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, ঈদের সময় একটু বেশি 3 লাখ। তো সুতরাং এটা কম্পেয়ারে তো আনাই উচিত না। আর তারপরে আরেকটা জিনিস দেখেন যে এআইটি মানে কি? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। এটা হচ্ছে যে আপনি যে আয় করবেন সে আয়ের একটা ট্যাক্স দিবেন, ইনকামের উপরে ট্যাক্সটা হবে। একটা নাটক যদি আমাদের একটা প্রযোজক একটা চ্যানেলে 2 লাখ টাকা বিক্রি করে তাহলে সে 2 লাখ টাকা তো লাভ করে না, কিন্তু
এআইটিটা ধরা হচ্ছে সেই 2 লাখ টাকার উপরে 10%। এটা কিভাবে হয়? যেমন বাংলাদেশ সরকারেরও একটা নিয়ম আছে যে বাংলাদেশ টেলিভিশন, ওখানে আপনার যারা যে সমস্ত পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়, ওখানে 100 টাকার বিজ্ঞাপন দিলে এটা ধরে নেওয়া হয় যে এজেন্সি কমিশন হচ্ছে 15 টাকা, 15%। সেই 15%-এর 15 টাকার 10% দেওয়া হয় আচ্ছা, এআইটি। আর আমাদের এই প্রোডাকশনের ক্ষেত্রে দেখা যায় যে একটা চ্যানেলে আমরা যেই টাকা নাটকটা সফটওয়্যারটা সেল করলাম, ওই পুরো টাকার উপরে 10% দেওয়া হয়। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এবং এইটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আমরা মানে কথা বলে আসছি। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা কয়েকবার চিঠি দিয়েছি, কোনো প্রতিকার হয়নি। তো এখন এইটা সহ আরও কিছু আমাদের কিছু দাবি আছে, যেমন এই যে ডাউনলিঙ্ক চ্যানেলে বিজ্ঞাপন তো আরিফ ভাই বললেনই একটা ওনার, আর এই বিদেশি ডাবকৃত সিরিজ এগুলো বন্ধ করা, এআইটির একটা ন্যূনতম হার নির্ধারণ করা, এবং আপনার এই যে বিদেশি শিল্পী কলাকুশলী আমাদের এখানে এসে যে কাজ করে, এগুলার আসলে দেখা যায় যে কোনো মানে বৈধ পারমিশন নিয়ে আসে না। এবং আপনি দেখবেন যে আমাদের দেশের কোনো শিল্পী কলাকুশলী পার্শ্ববর্তী দেশে কাজ করতে গেলে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলো, ওদের গিল্ডের সাথে যোগাযোগ করতে হয়। এবং আমরা এখন একটা ডিরেক্টর ওখানে গিয়ে কাজ করতে গেলে ওখানকার একটা ডিরেক্টরকে সমপরিমাণ টাকা দিয়ে নিতে হয়, তারপরে কাজ করতে হয়। আমাদের এখানে সবাই অবাধে আসছে, যাচ্ছে, কাজ করছে, ফলে কোনো রকম আপনি বলছেন যে একটা বাধ্যবাধকতা নেই। রেগুলেটরি সিস্টেম থাকা দরকার যাতে এই জিনিসগুলি প্রপারভাবে মেনটেন করা হয়, এবং এটার জন্য আমাদের কোনো কিছু আবিষ্কার করতে হবে না। আমরা আসলে অন্যান্য দেশগুলি কিভাবে চলে সেইটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা অ্যাডাপ্ট করলেই কিন্তু আমার মনে হয় যে অনেকখানি প্রোটেকশন চলে আসবে। আমরা আরেকটা বিরতিতে যাব। আনিসুর রহমান, আপনার কাছে ফিরে আসবো বিরতির পরে। যেই বিষয়টি আপনি আগে বলছিলেন সেটি যে বিজ্ঞাপনটাও যদি আরও বেশি মানুষ সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেইটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করা, অনেক বেশি আর্ন করা, অর্থাৎ বেশি বিজ্ঞাপন প্রচার না করে কম বিজ্ঞাপন প্রচার করেই একই ধরনের টাকা আয় করা যায় কিনা, সেটার ব্যাপারেও নীতিমালার প্রয়োজন আছে কিনা আমরা একটু আপনার কাছ থেকে জানবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আনিসুর রহমান, একটু জানতে চাইবো যে বিজ্ঞাপনটা নিয়েও নানান রকমের প্রশ্ন আছে, দর্শকের দিক থেকেও আনকমফোর্টেবিলিটি আছে, এবং চ্যানেলগুলিও আসলে নিশ্চয়ই খুব কমফোর্টেবলি এত বিজ্ঞাপন চালায় না। আমরা যতটুকু দেখি যে আমরা আসলে যতটুকু তা চালানো কমফোর্ট তার চেয়ে বেশিই চালাতে হয়, এবং বাস্তবিক কারণে সেই জায়গাটায় আপনারা কিভাবে দেখছেন বা মার্কেটের রেসপন্সটা কেমন? এটা হচ্ছে যেমন দেখা গেছে, ধরেন আমাদের মান্থলি একটা ফিক্সড একটা খরচ আছে প্রতি চ্যানেলে, কারো হয়তো 2 কোটি, কারো 3 কোটি, কারো 4 কোটি। আমার টার্গেট থাকে কিন্তু আমার মাস শেষ কিন্তু আমার ওই টাকাটা আনতেই হবে। সো আমার ওই টার্গেট নিয়েই যখন আমার টার্গেট অ্যাচিভ করতে যেয়ে দেখা গেছে আমি হয়তো 10 মিনিটের জায়গায় 12 মিনিট বিজ্ঞাপন চালাচ্ছি বা 15 মিনিট বিজ্ঞাপন চালাচ্ছি, কারণ আমার হাতে কোনো বিকল্প কোনো অপশন নাই। বিজ্ঞাপন অপশন যদি থাকতো তাহলে হয়তো আমি বিজ্ঞাপনটা কম চালাতাম। সো যেহেতু পুরো চ্যানেল ডিপেন্ডেন্ট আমাদের উপর, আমাদের একটাই ইনকাম সোর্স, সো আমরা চেষ্টা করি যে ওই টাকা দিয়ে রেভিনিউ এনে মানে চ্যানেলটাকে চালানো। সেই জায়গাটায় আমাদের আসলে হাত পা বাঁধা, আমাদের কিছু করার নাই। তো আমরা যেমন যেমন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ভারতের গুজরাটে আলাদা একটা প্রদেশ, যেখানে বাইরের কোনো যদি সিনেমা বা ওদের আলাদা অন্য প্রদেশের যদি কোনো সিনেমা এখানে রিলিজ হয় 35% অতিরিক্ত ট্যাক্স দিতে হয়। কারণটা হচ্ছে ওরা গুজরাটের কালচারটাকে ডেভেলপ করার জন্য, গুজরাটের কৃষ্টিকে ডেভেলপ করার জন্য ওরা কিন্তু আলাদা একটা বার ক্রিয়েট করছে যে ওই গুজরাটের কালচারটা ওইখানকারই ডেভেলপ করুক। সেম আমাদের দেশে যদি আমাদের এই ইন্ডাস্ট্রিটা এত বড় হচ্ছে হঠাৎ করে, সরকার চাইলে এটাকে আলাদা একটা বার ক্রিয়েট করুক না। যেমন আজকে লোকালি যদি আমি চিন্তা করি, ইলেকট্রনিক্স পণ্য যদি চিন্তা করি, ওয়ালটন কোম্পানি, তাদের জন্য কিন্তু সরকার একটা বার ক্রিয়েট করছে। করার কারণে আজকে কিন্তু ওয়ালটন সারা বিশ্বব্যাপী সমর্থিত, এবং আজকে তারা খুব ভালো একটা পজিশনে চলে যাচ্ছে। আমরা গর্ব করে বলতে পারি ওয়ালটন আমাদের দেশের পণ্য। সেম আমাদের প্রাণ আর হেভেল বলতে পারি, বাইরে প্রচুর এক্সপোর্ট করতেছে, এবং আমরা কিন্তু গর্ব করে বলতে পারি। আজকে সেম জিনিসটা আমাদের টেলিভিশন সেক্টর নিয়ে সরকার একটু বার ক্রিয়েট করুক না, অন্য বিদেশি চ্যানেলের জন্য আলাদা একটা বার ক্রিয়েট করে, যে ওই দেশি চ্যানেলগুলো আমরা হয়তো সরকার একটু ট্যাক্স বেশি দিল, হয়তো আমরা আজকে ক্যাবেল কানেকশনে যে বাসা 300 টাকা দিয়ে যে টিভিটা দেখতেছি, সরকার হয়তো বলে দিয়েছে ফরেন চ্যানেল যদি দেখতে হয় সেটার জন্য হয়তো সরকার হয়তো 500 টাকা নির্ধারণ করলো, দেশীয় চ্যানেলের জন্য হয়তো একটু কম নির্ধারণ করলো। তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষকে দেশীয় চ্যানেলের প্রতি একটা আসক্তিটা আসবে। আমাদের কথা হচ্ছে যে সরকার একটা নীতিমালা প্রণয়ন করুক যেটাতে হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা বাঁচে। ইন্ডাস্ট্রি বাসে এখান থেকে কিন্তু আমি বলছি যে 3 কোটি বাসায় যদি কেবল কানেকশন থাকে, আমরা যদি 10 টাকা করে পাই, একটা চ্যানেল কিন্তু 30 কোটি টাকা পায়। এবং 30 কোটি যদি আমি এখান থেকে পাই, আমার বিজ্ঞাপন দরকার না, আমি বিজ্ঞাপন দিয়ে হয়তো 4 কোটি টাকা আমার আনতে অনেক কষ্ট হয়ে যায়। সো আমি পে চ্যানেলের উপর যদি ডিপেন্ডেন্ট হতে পারি, আমার কিন্তু বিজ্ঞাপনের উপর নির্ভরশীল হওয়া লাগে না। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরেন
এখান থেকে সরকার প্রচুর পরিমাণ রেভিনিউ হারাচ্ছে, ট্যাক্স। যেমন 3 কোটি বাসায় যদি কেবল কানেকশন থাকে, এভারেজে আমরা সবাই 300 টাকার নিচে কেউ মানে মিনিমাম 300 টাকা করে কোথাওই নাই দিতে হয়। দেশের, কোথাওই নাই। সেটা টাকা কিন্তু সরকার পায় না। 300 ইন্টু 3 কোটি অ্যামাউন্টটা চিন্তা করেন, ইন্টু 1 বছর, এই টোটাল টাকার যে ভ্যাট ট্যাক্স সরকার কি পায়? পেলেও খুব কম পায়। সেটারই একটা হয়তো একটা এইখান থেকে কিন্তু সরকার কিন্তু ভালো একটা রেভিনিউ পেত, এবং এটা থেকে হয়তো ইন্ডাস্ট্রিটা একটা ভালো জায়গায় যেতে পারতো। হয়তো আমরা এখন হয়তো যে কষ্টটা করতেছি সেই কষ্টটা হয়তো করা লাগতো না। এই জিনিসগুলো আমরা চাই যে এই একটু বার ক্রিয়েট করে আমাদের ইন্ডাস্ট্রি একটু মাথা উঠে আমরা দাঁড়াতে চাই। আজকে আমরা আজকে দেখেন আমরা কালচার নিয়ে যে এত কিছু কথা বলি, যে আমাদের নিজস্ব কিন্তু যে কালচারগুলো আছে, এবং আমাদের যে বাউল গান সঙ্গীত বা বিভিন্ন যে আমাদের কালচার নিয়ে কিন্তু বহির্বিশ্বে কিন্তু প্রচুর রিসার্চ হচ্ছে, কিন্তু অথচ আমরাই করতেছি না। সো এই জায়গাটা আমরা চাই যে আমাদের এই কালচারটাকে ডেভেলপ করার জন্য সরকার একটা বার ক্রিয়েট করুক। সেই মতে দেখা গেছে আমরা ইন্ডাস্ট্রি একদম মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাল্লাহ। কারণ আমাদের বিজ্ঞাপন বানানোর যদি যারা বিজ্ঞাপন বানাচ্ছে, নির্মাতা যারা, তাদের আজকে বিজ্ঞাপনগুলো দেখেন খুব ভালো ভালো বিজ্ঞাপন বানাচ্ছে কিন্তু, এবং ওয়ার্ল্ডের সাথে কিন্তু। এবং রিসেন্টলি একটা সিনেমা রিলিজ হয়েছে আয়নাবাজি, সেটা কিন্তু ধরেন বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে পুরস্কৃত হচ্ছে বিকজ অফ বাজেটের কারণে। এবং ওনার হয়তো একটা অ্যাগ্রেসিভলি নামছে যে আমরা একটা ভালো একটা কন্টেন্ট বানাতে চাই। সো আমরাও চাই যে এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য কিছু বার ক্রিয়েট করুক, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের চ্যানেলও বহির্বিশ্ব মানুষ উল্টা, আমরা যেটা আজকে টাকা দিয়ে দেখতেছি, আমাদের চ্যানেল হয়তো বহির্বিশ্ব টাকা দিয়ে দেখবে। আনিস ভাই, বারের ব্যাপারটা অবশ্য আমি অন্যভাবে দেখতেছি। আমরা মনে হয় বার খুব ওই অর্থেও দরকার নেই। আমার দরকার হচ্ছে যে মানে প্রতিযোগিতাটায় সমানভাবে খেলতে দেওয়া হোক। কারণ আমি একটা টেলিভিশন চ্যানেল নিয়ে আসতেছি 100 কোটি টাকা খরচ করে বা হোয়াট এভার, আরেকজন লোক 1.5 লাখ টাকায় 1.5 লাখ একই টাকায় জিনিস same চালাইতে পারবে। এটা এবং হয় দেখেন নাকি? ওখানে কোনো বাংলাদেশের লোক কাজ করছে না। হ্যাঁ, এইটা তো মনে করেন হইতে পারে না। এটা সরকারকে অবশ্যই দেখতে হবে। এবং আমার মনে হয় যে এই জায়গাটাই যেটা আরিফ ভাই প্রথমে বলছিলেন যে ইন্ডিয়ান একটা চ্যানেল, বাংলাদেশের একটা চ্যানেলকে ইন্ডিয়ায় যেতে হলে 7 কোটি টাকা বছরে খরচ 7 কোটি করতে রুপি। হয়। মানে রুপি। 5 কোটি হচ্ছে এককালীন ফি, আর প্রতি বছর হচ্ছে 2.5 কোটি টাকা। সো ফলে আমরা যদি একই বিষয় আমরা এখানে করি যে তাদেরও ঢুকতে হলে আমি কিন্তু এটা চাই, দিয়ে দিতে হবে। আমি চাই আমার না, দেশের আমরা চাই পণ্য- অরিজিনাল ফিডটা এখানে দেখ। ইন্ডিয়াতে যে জি বাংলা আমরা দেখতেছি বা ইন্ডিয়াতে স্টার প্লাস যেটা দেখছি, সেটা আমাদের এখানে প্রচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। না না, কারণ- সেইটাও প্রচার হোক, এই সেম ফি দিয়ে আসুক, তখন দেখি আমরা যে বাংলাদেশে fee দিয়ে কয়টা আসুক, বিদেশি চ্যানেল চলে। সেম ফি দিয়ে তখন দেখি। সেম ফিটটা আছে। এখন আপনি পারমিশন দিবেন জি বাংলা দিয়ে, আর ওখানে জি বাংলা বাংলাদেশ প্রচার করবেন, তাহলে তো হবে না। মানে এই চ্যানেলগুলো হয় একটা ভিডিও চ্যানেল, ক্যাসেটের মতন ক্যাসেট চালাই দিচ্ছি। মানে এটা পুরোপুরি এবং ম্যানিপুলেশন। 22 তারিখে তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের একটা মিটিং ছিল এফটিপিউর। তো ওখানে উনি বললেন যে এই ফি নাকি উনি আসার পরে ডাবল করেছেন, সে ডাবল করে হয়েছে 1.5 লাখ টাকা। মানে এটা আসলে আমরা দেখেছি যে সম্ভবত মানে এই নিয়মগুলি করার ক্ষেত্রে পৃথিবীর দিকে তাকানো হয়নি। হ্যাঁ। আপনি দেখেন বাংলাদেশে কিন্তু চ্যানেল 9 বা অন্য অনেকেই বিদেশি খেলা প্রচার করে। চ্যানেল 9 এর এই লিংক পৃথিবীর কোথাও দেখা গেলে সাথে সাথে এটা বন্ধ করে দিবে ওরা, এবং ব্লক করে রাখা হয়। ব্লক করে আপনি আইপিএল যে সব জায়গায় দেখাতে পারবেন না, না। সনি দেখাচ্ছে, আপনি বাংলাদেশেও দেখাচ্ছেন চ্যানেল 9 এ, কিন্তু আপনি অন্য কোথাও এটা দেখাইলে ওকে ব্লক করে দিবে। এবং তার মানে এই যে স্ট্রং প্রোটেকশনটা ওর ইন্ডাস্ট্রিকে দিচ্ছে, আমরা কি এটা দেখেও শিখবো না? এবং সবচেয়ে মজার বিষয়, আমরা যে আমেরিকা আমাদের ডাউনলিংক হয় না, যেমন সব চ্যানেলেতে আমেরিকা নাও, ওখানে কিন্তু আপনি সব ডাউনলিংক করবেন আপনার বিজ্ঞাপন অংশটা ফেলে দিয়ে। হ্যাঁ, যদি আপনি ওখানে ওদের বিজ্ঞাপন প্রচার না করেন, তাহলে আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে। তো আমাদের এত কিছু দেখার, এত ডিজিটাল যুগে, এত অত্যাধুনিক যুগে এত কিছু আমরা সব করছি, কিন্তু কোনো কিছু ক্ষেত্রে আমরা দেখাচ্ছি আমরা সেই মামদাদার আমলে চলে যাচ্ছি। অবশ্যই আমি আরেকটা বিরতির পর ফিরে আসবো। এবং মূল যেই জায়গা সেটা হচ্ছে যে আমাদের সংস্কৃতি এবং আমাদের মানুষকে আঘাত করছে, অনেক ক্ষেত্রে ডিস্ট্রাক্ট করতেছে, সমাজকে নানানভাবে ভেঙে দিচ্ছে, বা অনেকগুলি উপাদান তো আছেই। সেই জিনিসগুলির দিকেও আসলে সবারই দৃষ্টি দেওয়া দরকার, সেটাই সবার আগে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আনিস ভাই, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইবো যে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন এবং একই সঙ্গে বাংলাদেশি চ্যানেলেও যে বিদেশি বিজ্ঞাপনগুলি, এগুলি সবগুলির ব্যাপারে নীতিমালা প্রয়োজন কি? এটা হচ্ছে যেহেতু ওরা পে চ্যানেল হিসেবে, সো আমরা চাই যে ওই চ্যানেলে আমাদের লোকাল যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো বন্ধ করা হোক, এবং যদি বিজ্ঞাপন চলে সেটা অরিজিনাল ফিডে যদি চালানো হয় আমাদের কোনো এতে কোনো আপত্তি নেই। কারণ অরিজিনাল আমাদের লোকাল কোম্পানি যদি ওই দেশে ব্যবসা সম্প্রসারণের জন্য বিজ্ঞাপন দিতে চায়, সেটা দিকে আমাদের কিন্তু আলাদা ফিড, যেটা আলাদা যে ফিড দিয়ে যে আমাদের লোকাল বিজ্ঞাপন যেগুলো কালেক্ট করছে সেটা যাতে বন্ধ করা হয়। এই আরেকটা জিনিস হচ্ছে আমরা চাই যে আমি বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার পক্ষ থেকে মিডিয়া ইউনিটির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের পাশে এসে আমাদের কষ্টটা বুঝতে পেরে যে এই
আন্দোলন নেমেছেন। এবং মানে আপনাদের আসলে একই কষ্ট, আমরা ফলে এটা দিন বুঝতে শেষে তো না আমরাই পারার কথা না। টাকা আনতে হয় আসলে, আমরাই দিন শেষে হয়তো বিজ্ঞাপন বা টাকা না আনতে পারলে মার্কেটিং দিয়ে কাজ করতে পারছে বা ওরা পারতেছে না। So আমাদের এই কষ্টটা ওনারা বোঝার জন্য ওনাদেরকে আমরা ইমার পক্ষ থেকে ওনাদেরকে অনেক বেশি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, এবং আমরা চাই যে ওনারা সামনের দিকে এগিয়ে যাক এবং এই ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাক, এবং আমরা চাই এই দেশের কালচার, কৃষ্টি কালচার যেন একটা মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে। মনোহর ভাই, একটু জানতে চাই 30 তারিখকে ঘিরে আপনাদের বেশ কিছু কর্মসূচি আছে আগে থেকে, একটু 30 তারিখ বা এই সময় আপনারা কি ভাবছেন? আসলে আমি একটু আগেও বলেছি যে আমাদের টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের সাথে সম্পৃক্ত প্রায় 13টি সংগঠন আমরা একত্রিত হয়ে একটি ফেডারেশন গঠন করেছি, যার নাম হচ্ছে ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন, FTPO। তো আমরা সবাই এখন ঐক্যবদ্ধ, কারণ আমরা অনেক অনিশ্চয়তা এবং অনেক প্রতিকূলতার মাঝে এবং বিদেশি সংস্কৃতির আগ্রাসন সহ নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত। এর মধ্যে যে আলোচনায় উঠে আসলো যে প্রথমত হচ্ছে ডাবকৃত বিদেশি সিরিজ, এটা আমাদের ক্ষেত্রটাকে ছোট করে ফেলছে, আমাদের সংস্কৃতি নষ্ট করে ফেলছে, এটা আমরা চাই, বন্ধ চাই। আর আপনার এআইটির একটা ন্যূনতম হার নির্ধারণ করা হোক, সেটা আমরা চাই। আর বিদেশি শিল্পী কলাকুশলী এখানে যে কাজ করছে তাদের একটা বৈধভাবে কাজ করুক, সরকারের নিয়ম নীতি ট্যাক্স মেনটেন করে, এবং আমাদের সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোর সাথে যোগাযোগ করে এবং তাদের সাময়িক একটা নিবন্ধন নিয়ে তারপরে কাজ করুক। আরেকটা জিনিস দেখেন যে আগে যেটা বাংলাদেশ গভর্নমেন্টও এটা প্রবর্তন ছিল যে বিদেশি কোনো দেশীয় শিল্প, দেশীয় বিজ্ঞাপনকে উৎসাহিত করার জন্য প্রচলিত হারের উপরে বিদেশি কোনো বিজ্ঞাপন, বিদেশি কোনো মডেল, বিদেশি কোনো পণ্য, এদের বিজ্ঞাপন সম্প্রচারের ক্ষেত্রে প্রচলিত হারের চাইতে হারের উপরে 60% এক্সট্রা চার্জ দিতে হতো, যেটা এখন নাই, এটা এখন সমান করে ফেলছে। তো এই জিনিসটা মানে এই বিদেশি কলাকুশলীর এই বিষয়টা আমাদের দাবিতে আছে যে তারা প্রপারলি কাজ করতে গেলে এইভাবে আমাদের করতে হবে। তারপর আপনার আরেকটা প্রবলেম আমরা ফেস করি আমার নাটক প্রোগ্রাম নির্মাণের সাথে জড়িত, যে একটা চ্যানেলের কোনো অনুষ্ঠান নির্মাণ এটা সমস্ত কিছু ডিল করবে সংশ্লিষ্ট অনুষ্ঠান বিভাগে, এখানে অন্য কারোর হস্তক্ষেপ সেটা আমরা চাই না। আমরা আশা করি যে এই জিনিসগুলি দাবিগুলো সবই নিয়ে বাস্তবায়ন হবে। আমরা 30 তারিখে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিল্পী কলাকুশলী সমাবেশের আয়োজন করেছি, দিনব্যাপী ওখানে আয়োজন হবে। আমরা মিডিয়ার ওই দিন ঢাকা শহরে কোথাও, বাংলাদেশে কোথাও শুটিং হবে না, এবং আমরা সবাই একত্রিত হয়ে মনোহর ভাই অনেক ধন্যবাদ। 30 সেকেন্ড আরিফ ভাই, যে এরপরে আর কি করা হবে বা বাংলাদেশ থেকে যারা এই 100 কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে সেটাকে বাংলাদেশের মাটিতে আমরা ফিরে আনবো। যারা আমাদের সংস্কৃতিটা বিকৃতি করে আমাদের সরকারকে ধোকা দিয়ে টাকাগুলো বিদেশে পাচার করছে, তাদেরকে আমরা তাদের মুখোশ আমরা উন্মোচন করবই। তারা জনগণের সামনে বলতে হবে তারা কেন এই প্রতারণাটা, কেন এই ফ্রড, কেন এরা এই মানি লন্ডারিং কাজটা করলো, তাদেরকে বিচারের সম্মুখীন আমরা করবই। আমরাও আশা করি যে তারা বিচারের সম্মুখীন হোক এবং পরিস্থিতির পরিবর্তন হোক, দেশীয় শিল্পের বিকাশ হোক এবং আমরা সংস্কৃতিটাকে আরো ঊর্ধ্বে তুলে ধরতে পারি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়ে। শুভরাত্রি।